টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 নম্বর হবে। সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাস এবং তার মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকমভাবে রয়েছে, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তবে তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসে কি রয়েছে দেখো। প্রথমে যেটা রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। 2 নম্বরে এটা রয়েছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই দুটো চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে। তো এবার দেখো তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা সেটা কীরকমভাবে হবে। দেখো, তোমাদের এই যে দুটো চ্যাপ্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ, দুটো চ্যাপ্টার, এর মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন যেটা তোমাদের এমসিকিউ সেটা থাকবে 5টা। দ্বিতীয় চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে 5টা। মোট এমসিকিউ তোমাদের থাকছে 10টা। প্রথম চ্যাপ্টার থেকে 1 নম্বর প্রশ্ন থাকবে 3টে। দ্বিতীয় চ্যাপ্টার থেকেও 1 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে থাকবে। প্রথম চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন থাকবে 2টো এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন থাকবে 3টে। এইভাবে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এবার যে বিভাগ ঘ রয়েছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান যে 4 রয়েছে, বলেছে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন দেওয়া হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আর বিভাগ যে উঙ্গ রয়েছে 8 নম্বরের যে প্রশ্ন, সেখানে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 2টি প্রশ্ন দেওয়া হবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এইভাবে তোমাদের 40 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে। এবার দেখো তোমাদের ফার্স্টে যেটা রয়েছে বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই নাকি অষ্টাদশ লুই? সঠিক উত্তর হবে ষোড়শ লুই। পরের প্রশ্ন চলে যাবো 2 নম্বর। বানালিতে হলো তামাকের সঙ্গে যুক্ত কর, ভূমির সঙ্গে যুক্ত কর, উৎপন্ন শস্যের সঙ্গে যুক্ত কর নাকি বিলাস দ্রব্যের সঙ্গে যুক্ত কর? তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে উৎপন্ন শস্যের সঙ্গে যুক্ত কর। পরের প্রশ্ন চলে যাবো আমরা 3 নম্বর। ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল যাজকরা, অভিজাতরা, বুর্জোয়ারা, সাঁকুলারা? উত্তর হচ্ছে বুর্জোয়ারা। পরের প্রশ্ন, ক্যালন ছিলেন ফ্রান্সের বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রী, সেনাপতি, অর্থমন্ত্রী? এর যেটা সঠিক উত্তর সেটা হবে অর্থমন্ত্রী। পরের প্রশ্ন, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় 1688 খ্রিস্টাব্দে, 1789 খ্রিস্টাব্দে, 1884 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে? এর যেটা সঠিক উত্তর সেটা হবে 1688 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, পাদুয়ার ঘোষণাপত্র জারি করে রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া নাকি প্রাসিয়া? উত্তর হচ্ছে অস্ট্রিয়া। নেক্সট প্রশ্ন চলে যাবো, নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কর্সিকা দ্বীপে, এলবা দ্বীপে, ফ্রান্সে নাকি স্পেনে? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কর্সিকা দ্বীপে। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন ব্রান্সউইকের কাছে, আউটরামের কাছে, ওয়েলিংটনের কাছে নাকি নেলসনের কাছে? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নেলসনের কাছে। পরের প্রশ্নে চলে যাব, কোড নেপোলিয়ন এ কটি ভাগ ছিল? 6টি, 5টি, 4টি নাকি 3টি? উত্তর হচ্ছে 3টি ভাগ ছিল। নেক্সট প্রশ্ন 10, নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন 1801 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে নাকি 1807 খ্রিস্টাব্দে? এর যেটা সঠিক উত্তর সেটা হবে এখানে তোমরা 1800 খ্রিস্টাব্দে, বি। পরের প্রশ্ন বিভাগ খ। বিভাগ ক্ষয়ে কি আছে দেখো, বিভাগ ক্ষয়ে প্রথমে যেটা রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। তো এখানে দেখো বাম স্তম্ভ দেওয়া আছে, ডান স্তম্ভ দেওয়া আছে। তো প্রথমে বাম স্তম্ভে আছে অ্যাডাম স্মিথ, ভলতেয়ার, রোবসপিয়ার, মিরাবো। ডান স্তম্ভে আছে সন্ত্রাসের শাসনের নেতা, অভিজাত নেতা, রাজনৈতিক কারাগার, ভ্রান্ত অর্থনীতি জাদুঘর। তো অ্যাডাম স্মিথ এর সঙ্গে মিলবে হচ্ছে এই যে এই ডি নম্বরটা। ভলতেয়ার এর সঙ্গে মিলবে সি নম্বরটা। রোবসপিয়ার এর সঙ্গে মিলছে এ নম্বরটা। মিরাবো এর সঙ্গে মিলছে বি নম্বরটা। বোঝা গেল? চলে পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2 সমান 2। নেপোলিয়ন নিজ সৎপুত্র ইউজিনকে ড্যাশ সিংহাসনে বসান? উত্তর হচ্ছে ইতালির সিংহাসনে বসান। নেপোলিয়ন ড্যাশ মিউজিয়ামের প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে লুভর মিউজিয়ামের প্রতিষ্ঠা করেন। চলো পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টির। 4 গুণ 2 সমান 8। তাহলে এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে রয়েছে। প্রথম যে প্রশ্ন দেখো,
দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো? উত্তর লিখবে প্রাক বিপ্লব ইউরোপে রাজারা দৈব সত্তায় বা ডিভাইন অরিজিনে বিশ্বাসী ছিলেন। তারা দাবি করতেন রাজা জনগণের দ্বারা নির্বাচিত নন, তিনি ঈশ্বর কর্তৃক প্রেরিত দূত বা প্রতিনিধি। তাই তিনি তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ নন। রাজার এই দৈব সত্তার ধারণা রাজাকে সাধারণ মানুষের থেকে পৃথক করেছিল। পরের প্রশ্ন, ব্রাউনসউইক ঘোষণা কি? উত্তর লিখবে প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম ষোড়শ লুইকে সাহায্য করতে বদ্ধপরিকর ছিলেন। ফ্রান্স যখন অগ্নিগর্ভ, তখন রাজার নির্দেশে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাধ্যক্ষ ডিউক অব ব্রাউনসউইকে এক ঘোষণাপত্রে জানান, ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন। ফরাসি জাতির প্রতি চরম অপমানজনক এই ঘোষণায় ব্রাউনসউইক ঘোষণা নামে পরিচিত। পরের প্রশ্ন, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লাজি কি? তো উত্তর লিখবে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লাজি বা ধর্মযাজকদের সংবিধান হলো একটি দলিল, যার দ্বারা গির্জার উপর থেকে পোপের সমস্ত কর্তৃত্বের অবসান ঘটানো হয়। এছাড়া গির্জাকে রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত করা হয়। যাজকরা রাষ্ট্রীয় বেতনভোগ কর্মচারীতে পরিণত হয়। পরের প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন কেন গঠন করা হয়েছিল? উত্তর লিখবে অস্ট্রিয়া ও প্রাশিয়াকে প্রতিহত করার উদ্দেশ্যকে সামনে রেখে নেপোলিয়ান রাইন উপত্যকার রাজ্যগুলিকে নিয়ে রাইন রাজ্য সংঘ গড়ে তোলেন 1806 খ্রিস্টাব্দে। প্রথমে ব্যাভেরিয়া, পরে উইটেনবার্গ ও ব্যাডেন সহ দক্ষিণ পশ্চিম জার্মানির আরও 13টি ক্ষুদ্র রাজ্য নিয়ে মোট 16টি রাজ্য নিয়ে এই রাজ্য সংঘ গঠিত হয়। পরে স্যাক্সনি ও টাইরল যোগ দেওয়ায় কনফেডারেশন অব দ্য রাইনের সদস্য রাষ্ট্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় 18। পরের প্রশ্ন, নেপোলিয়ান বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিলেন? উত্তর লিখবে রাশিয়া, প্রাশিয়া, সুইডেন, অস্ট্রিয়া, তুরস্ক। পরের প্রশ্ন, বিভাগ ঘ দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 4। প্রথম প্রশ্ন দেখো, কিভাবে ফরাসি রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয়? উত্তর লিখবে রাজতন্ত্রের অবসানের দাবি দিয়ে পয়েন্ট দিবে। দিয়ে লিখবে ব্রাউনসউইকের ঘোষণায় বিপ্লবীরা সন্দেহ করে যে ফরাসি রাজপরিবার বিদেশের সাথে ষড়যন্ত্র করে দেশীয় বিপ্লবীদের ধ্বংস করতে চায়। এর ফলে সাধারণ মানুষ আরও উন্মত্ত হয়ে ওঠে এবং 1792 খ্রিস্টাব্দে 10ই আগস্ট দ্বিতীয়বার রাজপ্রাসাদ আক্রমণ করে। এই ঘটনাকে ঐতিহাসিক লেফেভর দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। এই সময় প্রায় 800 রক্ষীকে বিপ্লবীরা হত্যা করে। এর ফলে রাজপরিবার আতঙ্কিত হয় এবং নিকটবর্তী আইনসভা কক্ষে আশ্রয় নিলে উন্মত্ত জনতা আইনসভা অভিযান করে রাজতন্ত্রের অবসানের দাবি জানায়। এবার পরের পয়েন্ট দেবে রাজার বিচার। ফ্রান্সের উন্মত্ত জনতার চাপে আইনসভা রাজাকে বরখাস্ত করে এবং বিচারের উদ্দেশ্যে তাকে টেম্পল দুর্গে বন্দী করে রাখা হয়। এই সময় রাজার বিচারকে কেন্দ্র করে জিরোন্ডিস্ট ও জ্যাকোবিনদের মধ্যে সংঘাত শুরু হয়। জিরোন্ডিস্ট দল রাজা মৃত্যুদণ্ডের বিরোধী ছিল। পরবর্তীতে তারা গণভোটের মাধ্যমে রাজার অন্য শাস্তির দাবি জানায়, কিন্তু উগ্র বামপন্থী জ্যাকোবিন দল রাজার মৃত্যুদণ্ডের জোরালো দাবিতে অনড় থাকে। জ্যাকোবিন নেতা রোবসপিয়ার বলেছিলেন রাষ্ট্রকে বাঁচতে গেলে রাজাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এবার রাজার মৃত্যুদণ্ড পয়েন্ট করবে, দিয়ে লিখবে শেষ পর্যন্ত সামান্য ভোটের ব্যবধানে জাতীয় আইনসভা রাজার মৃত্যুদণ্ড সিদ্ধান্ত নেয়। এরপর 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি ফরাসি রাজা ষোড়শ লুইয়ের গিলোটিনে মুণ্ডচ্ছেদ করা হয়। রাজার মৃত্যুর ফলে গোটা ইউরোপ স্তম্ভিত হয়েছিল। এবার মূল্যায়ন লিখবে ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড ভবিষ্যতে রাজার ষড়যন্ত্রকে বিনষ্ট করেছিল। বলা যায় ফ্রান্সের গণনিরাপত্তার জন্যই ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ডের প্রয়োজন ছিল। এ প্রসঙ্গে ঐতিহাসিক হ্যাজেন বলেছেন, ফরাসি সিংহাসনের তুলনায় রাজা ফাঁসির মঞ্চে বেশ মহান ছিলেন। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ান সম্পর্কে কি জানো? উত্তর লিখবে কোড নেপোলিয়ান, পয়েন্ট দেবে। দিয়ে লিখবে নেপোলিয়ান ফ্রান্সে প্রচলিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ান নামে পরিচিত। নেপোলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কীর্তি হল ফরাসি বিপ্লবের আদর্শের প্রেক্ষিতে কোড নেপোলিয়ান প্রণয়ন। তার এই কর্তৃত্বের জন্য তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। প্রবর্তনের কারণ পয়েন্ট দিবে, দিয়ে লিখবে আইন সংহিতা প্রবর্তনের আগে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের আইনবিধি প্রচলিত ছিল।
এই আইনগুলি ছিল বৈষম্যমূলক, পরস্পর বিরোধী এবং যুগের অনুপযোগী। এই পরিস্থিতিতে নেপোলিয়ান সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন চালু করার জন্য কোড নেপোলিয়ান বা আইন সংহিতা প্রবর্তন করেন। এবার আইন সংহিতার রচনা পয়েন্ট দিয়ে লিখবে, নেপোলিয়ান আইন সংহিতা রচনা করার জন্য ফ্রান্সের 4জন বিশিষ্ট আইনজ্ঞকে নিয়ে একটি কমিশন গঠন করেন। এই আইন কমিশন 4 বছর এর অক্লান্ত চেষ্টায় একটি আইনবিধি সংকলন করেন। আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য মোট 84টি অধিবেশন বসে। এর মধ্যে নেপোলিয়ান 36টি অধিবেশনে সভাপতিত্ব করেন। নেপোলিয়ান 1807 খ্রিস্টাব্দে এই আইন সংহিতার নামকরণ করেন কোড নেপোলিয়ান। 2287টি আইন সংবলিত এই আইন সংহিতাটি 3 ভাগে বিভক্ত ছিল: দেওয়ানি আইন, ফৌজদারি আইন, বাণিজ্যিক আইন। এর বৈশিষ্ট্য কি ছিল? ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতা আদর্শে রচিত নেপোলিয়নের আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি হলো: 1. আইনের দৃষ্টিতে সকলের সমান। 2. যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ। 3. সামন্ততান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি। 4. ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি প্রভৃতি। এই আইন সংহিতা হলো উদারনীতিবাদ, প্রচলিত প্রথা, স্বাভাবিক ন্যায় বিচার ও রোমান আইনের সংমিশ্রণ ও সমন্বয়। ঐতিহাসিক লেফেভর এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে তুলনা করেছেন। এবার দেখো পরের যে 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা। আচ্ছা, এই প্রশ্নতে যাওয়ার আগে বলে রাখি, তোমরা কে কোথা থেকে দেখছো, কোন জেলা, কোন স্কুল থেকে দেখছো, সেটা কিন্তু কমেন্ট লিখে জানাবে, এবং এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর দরকার সেটাও কিন্তু তোমরা লিখে জানাবে। আচ্ছা, আমি এর উত্তরটা আর পড়ছি না, উত্তরটা পড়লে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে, এটা তোমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তার জন্য তোমরা দেখে নাও। প্রথম যে প্রশ্ন আছে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা, যে এখানে প্রথমে এরকম লিখে নেবে, তারপরে এখানে পয়েন্ট দেবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা। এই ঘোষণাপত্রে বলা হয় যে 1, 2, 3, 4, 5 এরকম পয়েন্ট দেবে, ঠিক আছে। এরপরে আরেকটু কন্টিনিউশন আছে, আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, পরের যে স্লাইডে সেটা দেখাচ্ছি আমি। দেখো এর যে কন্টিনিউশনটা, এবার সীমাবদ্ধতা পয়েন্ট দিবে, দিয়ে লিখবে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন দিয়ে এরকম লিখে দেবে, ঠিক আছে। তো যে শেষ পয়েন্ট দিবে গুরুত্ব, গুরুত্ব লিখে তোমরা এই উত্তরটা লেখা শেষ করবে। আমি আর কিন্তু পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট তুলে খাতায় সুন্দর করে লিখে নাও এর উত্তরটা। পরের যে বিভাগ আছে, বিভাগ উঙ, নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও। এখানেও কিন্তু প্রশ্নের মান আছে 8 করে। প্রথম যে প্রশ্ন সেটা দেখে নাও, ফরাসি স্বৈরাচার ও অর্থনীতি বিষয়ে দার্শনিকদের মতামত লেখো। দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আর পড়ছি না, এখানে স্লাইডে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও। আশা করি তোমরা সকলে দেখছো। এখানে একটা প্যারাগ্রাফ শেষ হচ্ছে, এবার দেখো নেক্সট প্যারাগ্রাফ আমাদের এখানে শুরু হবে। ফরাসি স্বৈরাচার বিষয়ে দার্শনিকদের মতামত পয়েন্ট দেবে, এখানে দিয়ে কিন্তু এটা লেখা শুরু করবে। তোমরা পয়েন্টটা অন্য কালিতে করবে। আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। আমি একটু ভিডিওটা একটু এগিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে, ঠিক আছে। এরপরেও কিন্তু আছে, এটা লেখার পরে আর কন্টিনিউশন আছে, এরপরে কি হবে দেখে নাও। আমি আরো দিয়ে দেখিয়েছি। নেক্সট স্লাইড দেখো, আগের যে প্রশ্ন সেটারই কন্টিনিউশন। পয়েন্ট দিবে ফরাসি অর্থনীতি সম্পর্কে দার্শনিকদের মতামত, দিয়ে এই পয়েন্টে এগুলো লিখবে। দেখো আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এখানে প্যারা চেঞ্জ করবে, দিয়ে নেক্সট প্যারাতে এরকম লিখবে, দিয়ে এই প্রশ্নের উত্তরটা লেখা শেষ করবে। বোঝা গেছে? এবার দেখো পরের যেটা আছে 2 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেন। এর উত্তরে তোমরা লিখবে পটভূমি। প্রথম পয়েন্ট দিবে রোবোস্পিয়ারের মৃত্যুতে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান হলে জাতীয় সভা ফ্রান্সের ডিরেক্টরি শাসন ব্যবস্থার প্রবর্তন করে, কিন্তু এই শাসন ব্যবস্থা নতুন সমস্যা সমাধানে উপযুক্ত ছিল না। ডিরেক্টরি শাসন ব্যবস্থার এই অক্ষমতায় নেপোলিয়ন বোনাপার্টের উত্থানের পথ প্রশস্ত করেছিল। নেপোলিয়নের ক্ষমতা পয়েন্ট করবে, যে লিখবে ফরাসি বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ সন্তান নেপোলিয়ন অতি অল্পকালের মধ্যে ফ্রান্সের সর্বেসর্বা হয়ে ওঠেন। বিদ্যালয়ে শিক্ষা শেষ করে মাত্র 17 বছর বয়সে তিনি ফরাসি গোলন্দাজ বাহিনীর লেফটেন্যান্ট পদে যোগ দেন। 1793 খ্রিস্টাব্দে ইংরেজদের কাছ থেকে যেটা টোলন বলছে ইংরেজিতে, বন্দরের পুনরুদ্ধার এবং 1795 খ্রিস্টাব্দে উচ্ছৃঙ্খল জনতার হাত থেকে জাতীয় সভাকে রক্ষা তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। তাছাড়া বিপ্লবের 10 বছরের মধ্যে ফ্রান্স কখনোই সুস্থিরতা আসেনি। সন্ত্রাসের আতঙ্ক মানুষের মন থেকে বিলীন হয়ে যায়নি। এই পরিস্থিতির নৈরাজ্য থেকে ফ্রান্সকে রক্ষা করতে নেপোলিয়ন এগিয়ে আসেন এবং জনগণ তাকে বিপুলভাবে সমর্থন করে।
1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর তিনি ডাইরেক্টরি শাসনকে উৎখাত করে কনসুলেটের শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। অতঃপর 1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মতো গণভোটের মাধ্যমে তিনি নিজেকে ফরাসি জাতির সম্রাট বলে ঘোষণা করেন। আসলে সকলে বুঝতে পেরেছ? তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের জন্য আরও কটা সেট নিয়ে আসবো। কোন সাবজেক্টের সেট তোমাদের আগে দরকার সেটা কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্ন যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে সেরকম কোনো মানে নাই। তোমাদের যে 3-4টে সেট নিয়ে আসবো সেই সেটগুলো, এবং তোমরা তোমাদের বইটা যদি খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।